আয়ুষ, আমি প্রেগনেন্ট। এবার আমাদের গোপনে বিয়ের কথাটা পরিবারে জানানো উচিত। ভীষণ প্রফুল্লতায় ঝিলিক কথাখানা বললেও ততটাই অবহেলায় আয়ুষ উত্তর দেয়, তো এবর্ষণ করে ফেলো। এতক্ষণ আনন্দে আটখানা হয়ে যাওয়া 20 বর্ষীয়া রমণী ঝিলিক নিজের বরের এমন অপ্রত্যাশিত কথায় অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। অবাকতার সাথে অশ্রুসজল চোখে চেয়ে থেকে শুধায়, কি সব বলছো আয়ুষ? আমাদের বাচ্চা এটা, আমাদের ভালোবাসার চিহ্ন। তুমি কিভাবে এটা বলতে পারো? এখন আমার এত ঝামেলা ভালো লাগছে না। তাছাড়া এত ওভার রিয়্যাক্ট করছো কেন? ভ্রুনি তো একটা, নাথিং সিরিয়াস। ঝিলিকের পা থেকে যেন মাটি সরে যাচ্ছে, চোখ হতে অঝরে ঝরে পড়ছে নোনাজল। এসব তিক্ত কথা সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে বসে আয়ুষের গালে। আয়ুষ খানিকটা অবাক হয়, তেড়ে গিয়ে ঝিলিকের গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে থাপ্পড় মারার সাহস তোর কিভাবে হয়? যা বলেছি সেটাই করবি। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে আয়ুষ। ঝিলিক অবিশ্বাস্য চোখে চেয়ে রইল সে দৃশ্য। ধপ করে বসে পড়ল বিছানায়। সে যেন চিনতে পারছে না এই আয়ুষ মির্জাকে, যে কিনা তাকে ছোটবেলা থেকে চোখে হারাতো, সর্বদা যত্নে মুড়িয়ে রাখত, যে কিনা নিজ থেকেই ঝিলিককে নিজের ভালোবাসা প্রকাশ করেছে, বিয়ে করেছে। কাঁদতে কাঁদতে ঝিলিক বিড়বিড় করল, কি এমন হলো আয়ুষ যাতে তুমি এই 1 মাসে এত বদলে গেলে? তোমার ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো ছিল? কিভাবে তুমি আমাদের বাচ্চাকে মারার কথা বলতে পারো? কাঁদতে কাঁদতে বিছানাতেই জ্ঞান হারায় ঝিলিক। আয়ুষ মির্জা পরিবারের বড় ছেলে, ওসমান মির্জার প্রথম পুত্র। বয়স 31-এর কোঠায়। মির্জা পরিবারের মেঝ ছেলে শাহদাদ মির্জার ছোট মেয়ে ঝিলিক মির্জা, বয়স 19। যৌথ পরিবারে বেড়ে ওঠার দরুন খুব কম বয়স থেকেই আয়ুষ ঝিলিক একে অপরের প্রতি টান অনুভব করে। এরপর প্রায় 1 বছর সম্পর্কে থাকার পর আয়ুষ নিজে ঝিলিককে বিয়ে করে পরিবারের থেকে গোপনে, কেননা তার ঝিলিককে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কথা ছিল ঝিলিকের পড়াশোনা শেষ হলেই বলে দিবে। অতঃপর সেখান থেকেই এত কিছু। জ্ঞান হারানো ঝিলিককে সযত্নে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে আয়ুষ। চোখে যেন তার অজস্র ব্যথা। সে আহত চোখে চেয়ে থেকে বসে পড়ল ঝিলিকের শিয়রে। চোখ দুটো অসম্ভব লাল। ঝিলিকের ডান হাতটা আঁকড়ে ধরে জড়বস্তুর ন্যায় চেয়ে রইল নিষ্প্রভ মলিন চেহারাটির দিকে। দুগালে আঙুলের ছাপ বসে আছে। এবার তার চোখ ঝিলিকের উদরে গিয়ে আটকালো। ওখানে এখন ছোট্ট একটি প্রাণের অস্তিত্ব রয়েছে। আয়ুষ কাঁপা হাতে ঝিলিকের উদর ছুঁল। ঠোঁট এগিয়ে সূক্ষ্ম একটি চুমু খেল। বিড়বিড়িয়ে ভগ্ন স্বরে বলল, সরি সোনা। পাপা খুব হ্যাপি তোমাকে নিয়ে, কিন্তু বোধহয় এখন পাপা তোমাকে আর তোমার মাম্মামকে প্রোটেক্ট করতে পারবে না। তোমার পাপা ভীষণ উইক, আই এম সরি সোনা। আয়ুষ ফের আশাহত দৃষ্টিতে ঝিলিকের দিকে চাইল। হাতে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল কোথাও। দীর্ঘ 2 ঘন্টা পর জ্ঞান ফিরেছে ঝিলিকের। মাথাটা কেমন ভারী হয়ে আছে তার। ধীরে সুস্থে চোখ খুলে বোঝার চেষ্টা করল আপাতত সে কোথায় আছে। নিজেরই রুম। আস্তে আস্তে উঠে বসল সে। মাথায় অল্প জোর দিতেই সবকিছু মনে পড়ে গেল। নিজের পেটে হাত ছুঁতেই আবারও কান্না পেল তার। মেয়েদের কাছে মা হওয়ার অনুভূতির চেয়ে সুন্দর অনুভূতি আর নেই। অথচ এখন এই অনুভূতি কেমন যেন ঝিলিকের কাছে তিক্ত লাগছে। নিজের সকল ভাবনার মাঝেই নিচ থেকে শোরগোলের আওয়াজ এলো। বুঝতে না পেরে নিচের দিকে যেতে উদ্যত হয় ঝিলিক। তবে উঠতে গিয়েই মাথা ঘুরিয়ে ওঠে তার। সারাদিন না খাওয়ার হয়তো। ঝিলিক বহু কষ্টে 1 পা 2 পা করে এগিয়ে যায়। উপর থেকেই দেখে পরিবারের সকলে মিলে কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঝিলিকের মা একটি শর্তেই ঝিলিল দেখতে পায় তার বড় বোন সাঁঝকে বধূ বেশে। ঝিলিক অবাক হলো। তার আপু বিয়ে করেছে, কিন্তু কাকে? সে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসমান মির্জার কর্কশ বাক্য ভেসে আসে তার কানে, আয়ুষ
তুমি যে সাঁঝকে পছন্দ করো তা তো একবার আমাদের জানালেও পারতে। এমন হুট করে বিয়ে করার কি ছিল? ঝিলিকের মনে হলো সে ভুল কিছু শুনেছে। সে এবার ভালো করে দেখল, সত্যি তো আয়ুষই তো বরবেশে দাঁড়িয়ে আছে। ঝিলিক দুপা পিছিয়ে গেল। সে যেন শ্বাস নিতেই ভুলে গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল আয়ুষের পানে। চোখ হতে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। আয়ুষের নজরও এবার ঝিলিকের পানে যায়, অথচ এমনভাবে সে নজর ফেরায় যেন ঝিলিক কোনো ঘৃণিত বস্তু। পুরুষটি হাসছে, এতে যেন ঝিলিকের বুকের জ্বালা হচ্ছে। তাকে এভাবে ঠকানোর কি খুব দরকার ছিল? নিজের পেটে বাচ্চা থাকার পরেও আয়ুষ অন্য কাউকে বিয়ে করে এনেছে। বিষয়টা যেন মানতেই পারছে না ঝিলিক। তার হঠাৎ সব বিভ্রম মনে হলো যেন এসব কিছুই মিথ্যে, স্বপ্ন কাটলেই যেন সব মিটে যাবে, তার আয়ুষ তার হয়ে যাবে। অথচ তেমনটি হলো না। ওসমান মির্জা তখনও চেঁচামেচি করছেন, বলছেন, এভাবে না জানিয়ে বিয়ে করার কারণটা আমি বুঝতে পারছি না আয়ুষ। তোমার থেকে ছোটরা এই শিখবে। ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মালিহা বেগম ছুটে এলেন ছেলেকে রক্ষা করতে। আহ, ছাড়ো তো, যা হওয়ার তা হয়েই গিয়েছে। তাছাড়া আমাদের সাঁঝ কি কম লক্ষ্মীমন্ত? ছাড়ো এসব। শাহাদাত মির্জা নিজেও অবাক হয়ে বসে আছেন। সাঁঝ যে এমন করতে পারে তা তার কল্পনায় ও ছিল না। সাঁঝকে তিনি প্রশ্ন করলেন, সাঁঝ, এটা কি? হ্যাঁ, একবার তো আমাকেও জানাতে পারতে। সাঁঝ মাথা নিচু করে বসে আছে সোফায়। তার ঠিক পাশেই আয়ুষ। সে গম্ভীর স্বরে বলে, উফ, থামো তোমরা। বাবা, আম সরি, ওর কোনো দোষ নেই। আমি ওকে হঠাৎ বিয়ে করেছি। মেঝো আব্বু, ওকে বকো না। ছাড়ো এসব, আমি রুমে যাচ্ছি। ওসমান মির্জা বিরক্ত হলেন। শাহাদাত মির্জাও হতবাক। চৈতি চৌধুরী নিজের বাপের বাড়িতে। তিনি জানেন না ঠিক কিভাবে কি বোঝাবেন তিনি ফিরে আসলে। ওপর থেকে ঝিলিক সব দেখল। কি? তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি আয়ুষ। সে তো বলতো ঝিলিকই তার দুনিয়া। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই মানুষটা উপরে উঠে আসছে, তার খুব কাছে আসছে, অথচ তাদের মাঝের দূরত্ব অসীম। সে তাকিয়ে রইল, চোখের জল যেন শুকিয়ে গিয়েছে। তার দুক্তম হাঁটতেও যেন বহু কষ্ট হলো। তবু সে কদম বাড়ালো ওই মানুষটির উদ্দেশ্যে। আয়ুষ কোনো দিক না তাকিয়ে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। ঝিলিক এগিয়ে গেল। কৈফিয়ত নেওয়ার অধিকার তার আছে। আয়ুষ রুমের দরজা বন্ধ করতে গেল। ঠিক তখনই ঝিলিক এসে আটকালো। আয়ুষ তাকালো তার পানে। বিধ্বস্ত অবস্থা, যেন কত বছরের ভাঙাচোরা এক পাহাড়। আয়ুষের কোথাও একটা যেন বিঁধে উঠল। সে চোখ ঘুরিয়ে নেয়। ঝিলিকের চোখ থেকে তখনও অশ্রু গড়াচ্ছে। কাঁপা কণ্ঠে সে বলে, কেন করলে এমনটা আয়ুষ? জবাব দেয় না, রুমে ফিরে যায়। ঝিলিকও কদম বাড়ায়। ফের জিজ্ঞেস করে, আমি কি এতটাই ঠুনকো ছিলাম তোমার কাছে? আমাদের ভালোবাসা এতটাই ফেলনা ছিল তোমার কাছে যে নিজের বাচ্চাটার কথা পর্যন্ত ভাবলে না? বলো, কেন করলে এমন? এখান থেকে যাও ঝিলিক। এখন আমায় বিরক্ত লাগছে, তাই তো। ঝিলিক এগিয়ে গিয়ে কলার চেপে ধরে আয়ুষের, যদি আপুকেই ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কেন করলে? বলো, তোমার প্রতি ইন্টারেস্ট নেই আর তাই? ঝিলিকের হাত থমকে যায়। আয়ুষ, তাকে যে ভালোবাসতো এই আয়ুষ, সে আয়ুষ নয়। সে সরে আসে, আহত স্বরে বলে, আয়ুষ, তুমি তো এমন নও। কি হলো তবে তোমার? বলো এখন আমি কি করব আয়ুষ? আমি তো মরে যাব। তো যাও। আয়ুষের এমন নিরুত্তাপ উত্তর ঝিলিক কখনোই আশা করতে পারেনি। তার মনে হলো সে বেঁচে আছে কেন। তার হুট করে বমি পেল, পেট গুলিয়ে এলো। সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ল। মাথা চেপে ধরল যন্ত্রণায়। আয়ুষ ব্যস্ত হাতে আগলে নিতে চাইল, হাত বাড়িয়ে ধরতে চাইল ঝিলিককে। ঝিলিক থামিয়ে দিল তাকে।
বুকের ওঠানামায় স্পষ্ট তার শ্বাসকষ্ট হচ্ছে। তবু বহু কষ্টে বলে, ছোঁবে না আমায়, একদম না। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি। কিভাবে আমি তোমার মতো কাউকে বিশ্বাস করলাম? আয়ুষের চোখ কেমন যেন লাল দেখাচ্ছে, চোয়াল শক্ত হয়ে রয়েছে। ঝিলিক উঠে দাঁড়ালো। এরপর তার আর কিছু বলার নেই। সে কেমন করে যেন চাইল আয়ুষ পর পানে। আয়ুষ সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল। ঝিলিকের বুক মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে বের হয়ে গেল রুম থেকে। পরিবারের ছোটরা মাতামাতিতে মেতে উঠেছে। আয়ুষের ছোট ঐশী ঝিলিকের চাইতে 2 বছরের বড়। শাহমেদ মির্জা 2 মেয়ে, তিয়াতোতা আর এক ছেলে নির্ঝর। তিয়াতোতা জমজ। 20 আর নির্ঝর সাঁঝের সমবয়সী 24 আপু থেকে ভাবির ট্রানজিশন খুব জোশভাবে করে দিলে। সকলের মাঝে হাসির রোল পড়ে যায়। বড়রা কিছু আলোচনা করতে নিজেদের রুমে গিয়েছেন। সাঁঝ লাজুক হাসে। নির্ঝর ভেঙ্গায় তাকে, কিরে তুই না বলেছিলি বিয়ে টিয়ে করবি না? এখন একেবারে আমাদের আইডলকে বিয়ে করে নিলি। এই তোতা, আমরা কিন্তু এবারে ভাইয়া আর আপুর বাসরাতের ব্যবস্থা করব। কি বলিস সবাই? ঐশী বিরক্ত হলো, ওসবের দরকারটা কি? বর আব্বু তো এখনো কিছু বলেনি। নির্ঝর জেদ ধরল, আরে ধুর, আমরা সাজাবো বাসর ঘর। কিচ্ছু হবে না, এমনিতেও বর্মা তো আছেই। এই 1 মিনিট, আমাদের প্রিন্সেস কোথায়? হ্যাঁ তাই তো, ঝিলিক কোথায়? তিয়া আমার তো জানা নেই, ঘুমোচ্ছে বোধ হয়। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। তিয়া চলে গেল ঝিলিককে ডাকতে। বাকিরা সাঁঝকে নিয়ে অন্য রুমে নিয়ে গেল। তাদের আবার রুম সাজাতে হবে। ঝিলিক, এই ঝিলিক, কোথায় তুই? ওয়াশরুম হতে পানির কলকল ধ্বনি এলো। তিয়া সেদিক পানে এগিয়ে যেতেই ঝিলিক বেরোল। ঝিলিককে দেখতেই তোতা উৎফুল্ল হল। আনন্দমিশ্রিত গলায় বলল, এই জানিস, বড় ভাইয়া বিয়ে করেছে। ঝিলিকের চোখ মুখ মলিন দেখাচ্ছে। তিয়া সেসব খেয়াল করল না। সে বলে গেল, তাও আবার কাকে জানিন? বড় আপুকে। বড় আপু এখন থেকে আমাদের ভাবি। কিরে এ শুনছিস তুই আদৌ? ছোট এক উত্তর এলো শুধু। তিয়া টেনে ধরল তার হাত। নিয়ে যেতে যেতে বলল, চল ঝিলিক, তুই অনেক বড় ড্রামা মিস করেছিস। বড় ভাইয়া যেভাবে আপুকে ডিফেন্স করেছিল তুই তো জানিসই না। এখন চল, বাসরঘর সাজাবো আমরা। টেনে নিয়ে যায় তিয়া তাকে। ঝিলিকের সামনের রুমখানা আয়ুষের। তিয়া টেনে নিয়ে যাওয়ার দরুন তাল সামলানো দায় হয়ে পড়ে তার কাছে। বেরোনোর সময় দরজার কোণে পা লাগে। হোঁচ খেয়ে পড়ে যাওয়ার আগেই কারু শক্ত বাহুবন্ধনী তাকে বাঁচিয়ে নিল। ঝিলিক চোখ দুটো খিঁচে বেঁধে রাখলেও না পড়ার সম্ভাবনায় চোখ মেলল। চোখ খুলতেই সামনে আয়ুষকে দেখেই তার হুটহাট কান্না পেল। কান্না গিলে কোমর পেঁচিয়ে রাখা আয়ুষের কোমর থেকে নিজের হাত হটায়। আয়ুষ তখনও তার দিকে চেয়ে। তিয়ার দিকে বিরক্ত চোখে চেয়ে ক্ষিপ্র মেজাজে বলল, সমস্যা কি? আস্তে চলাফেরা করতে পারতিস না? যদি পড়ে যেত তখন? ঝিলিক তাচ্ছিলের হাসি হাসে। মলিন স্বরে অন্য পাশ ফিরে বলে ওঠে, পড়ে গেলে হয়তো শরীরে আঘাত লাগতো, অথচ মনের যে ক্ষতটা কিসে সারবে? আয়ুষ উত্তর দেয় না। স্পষ্ট অনীহা ভেসে ওঠে ঝিলিকের চোখে। আয়ুষের স্বর এবার হঠাৎ নিম্ন হয়। বলে, সাবধানে চলবি। ঝিলিকের মনের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে যেন আরও। মানুষটা নিজের জায়গায় অন্য কাউকে রেখে এখন যত্ন দেখাচ্ছে। সবই তো মিথ্যে। সেরি ভাইয়া, সাবধানে থাকবো এবার থেকে। এই ঝিলিক, চল চল বলেই টেনে নিয়ে গেল আবার ঝিলিককে।